আমরা যেহেতু আমাদের এই ছোটখাটো একটা কার্ড প্রজেক্টের একদমই ছোটখাটো কার্ড প্রজেক্ট না, এটা করতে যে আমার বিশাল লেভেলের পেইন হয়েছিল। বাট সব লজিকই আসলে সিম্পলি ইমপ্লিমেন্ট করার মতোই, অত টাফ কিছু না। কিন্তু যেখানে ছিলাম আমরা, যেহেতু আমাদের বাচ্চা কাচ্চার লজিকগুলোকে ইমপ্লিমেন্ট করে ফেলছি, এখন আমরা স্টেপ বাই স্টেপ একে একে বাকি ফাংশনালিটিগুলোকেও ইমপ্লিমেন্ট করতে পারি। প্রথমত আমাদের কি কি ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করা বাকি, সেগুলোর ভেতরে প্রথমটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাদের এই বাটনগুলো আছে, এগুলার একটা আলাদা হ্যান্ডেলিং মেথডকে রাখতে হবে, যেন আমাদের অ্যামাউন্টটা বাড়ে এবং কমে। প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই সেম হবে এবং সাথে সাথে যেন ওইটার সাথে আমাদের প্রাইসটাও আপডেট হয়ে যায়। আমি এখানে ক্লিয়ার কার্ট নামক একটা বাটনকে নিছি। এই বাটনটাও আমাদের এই পুরো কার্টের যত আইটেম আছে সবগুলাকে রিমুভ করে দিবে। সো এটার জন্য আলাদা একটা হ্যান্ডেলিং মেথড আমাদের তৈরি করতে হবে। সো আমরা যেহেতু রিডিউসার তৈরি করে ফেলছি, বেশিরভাগ জিনিসই আমাদের সেট আপ করা শেষ, সেহেতু এখন আমরা প্রথমে শুরু করতে পারি এই ক্লিয়ার কার্ট বাটনের জন্য ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করে। তো প্রথমত আমি আমাদের রিডিউসারে চলে আসব এবং রিডিউসারে এসে আমাদের এই ক্লিয়ার কার্ট বাটনের জন্য একটা অ্যাকশন হ্যান্ডেলকে তৈরি করে নিব। তো এখানে একটা ইফ স্টেটমেন্ট এবং আমি এটার ভেতরে টাইপটাকে দিয়ে দিব। টাইপটা চেক করতে হবে, সো টাইপটা হবে ক্লিয়ার কার্ট কিনা, অ্যান্ড একটা কোটেশনের ভেতরে টাইপ করব ক্লিয়ার আন্ডারস্কোর কার্ট, অ্যান্ড এটাকে আমি এখান থেকে কাট করে নিব। কাট করে উপরে গিয়ে একটা নতুন ভ্যারিয়েবলকে তৈরি করব, যেটাকে অবশ্যই এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট কনস্ট ক্লিয়ার আন্ডারস্কোর কার্ট ইজ ইকুয়ালস টু ক্লিয়ার কার্ট, এবং এটা দিয়ে দেওয়ার পর আমি এখন আমাদের টাইপে ডাইরেক্টলি আমাদের ওই ভ্যারিয়েবলের নামটা চেক করব। সো ক্লিয়ার কার্ট টাইপের অ্যাকশন কিনা। যদি ক্লিয়ার কার্ট টাইপের অ্যাকশন হয় তাহলে আমরা কি করতে পারি? সিম্পল, আমরা যে ডাটাটাকে লোড করছি ওই ডাটাটারে জাস্ট একটা এমটি অ্যারেতে সেট করে দেবো, শেষ। সো সব কিছু আগের মতোই থাকবে, জাস্ট ওইটা একটা এমটি অ্যারেতে পরিণত হয়ে যাবে। সো এমটি অ্যারেতে যখন পরিণত হবে তখন আমাদের অবশ্যই গত ভিডিওতে তৈরি করা আপডেট টোটাল নামক ফাংশনটাকেও ব্যবহার করতে হবে, কারণ আমাদের প্রাইসটাকেও আপডেট করতে হবে এবং টোটাল আইটেমসটাকেও আপডেট করতে হবে, তাই না? সো এই ক্ষেত্রে আমি নিচে সবার প্রথমে আমাদের সেই মেথডটাকে কল করব। সো আপডেট টোটাল, এবং এটার ভেতরে আমি জাস্ট একটা এমটি অ্যারেকে পাঠিয়ে দিব। অ্যান্ড আমি এটার জন্য ডিস্ট্রাকচার করে নিব আমাদের টোটাল প্রাইস এবং টোটাল আইটেমসটাকে। অ্যান্ড এখানে টোটাল প্রাইস কমা টোটাল আইটেমসটাকে লিখে দিলাম, এবং আমরা এখানে 0 ভ্যালুই রিটার্ন পাবো আমার মনে হয়, এবং আমি এখানে এখন রিটার্ন করে দিতে পারি আমাদের পুরো স্টেটের একটা কপিকে থ্রেড অপারেটরের মাধ্যমে, এবং আমাদের ডাটাটা আপডেট হয়ে যাবে একটা এমটি অ্যারে। অ্যান্ড দেন ফাইনালি আমি টোটাল প্রাইস এবং টোটাল আইটেমসটাকে এখানে দিয়ে দিতে পারি। আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে ভাই, আমি এখানে কেন আমাদের স্টেট কোলন দিয়ে টোটাল প্রাইস এবং টোটাল আইটেমসটাকে লিখলাম না? এটা খুবই সিম্পল। আপনারা যদি এই সিরিজটা ফলো করে থাকেন তাহলে আমরা একটা অবজেক্টকে কিভাবে আপডেট করতে হয় সেই জিনিসটা খুব বেশিবার দেখছি, রিপিটেডলি দেখছি এবং অনেক ভালোভাবে বোঝার চেষ্টা করছি। এবং ওই টাইমে আমি আপনাদেরকে এই জিনিসটা আমার মনে হয় বলছিলাম যে যদি কখনো আপনি কোনো একটা অবজেক্টকে আপডেট করতে চান এবং আপনি সেখানে একটা ভ্যারিয়েবলকে অ্যাড করেন, যে ভ্যারিয়েবলটার নাম আপনার ওই অবজেক্টের আগের কোনো প্রপার্টির নামের একেবারে সিমিলার, তাহলে সেই প্রপার্টিটা ওভাররাইট হয়ে যাবে নতুন এই প্রপার্টি দিয়ে। সো আমি এখানে যখন টোটাল প্রাইস এবং টোটাল আইটেমসটা দিতেছি, তখন আমি যদি কার্ট কন্টেনারে আসি তখন সেটা আমি কার্ট কন্টেনারে ভুলে অ্যাপ কনটেক্সটটা আসা উচিত ছিল। ওয়াও, আই এম ডুইং প্রিটি গুড ইন দিস প্রজেক্ট আই গেস। প্রত্যেক ভিডিওতে কোনো না কোনো ঝামেলা করতেছি। যাই হোক, যেখানে ছিলাম আমাদের ইনিশিয়াল স্টেটেও টোটাল প্রাইস এবং টোটাল আইটেমস প্রপার্টি দুইটা আছে। যেহেতু হুবহু সেম টু সেম, সেহেতু আমরা যখন রিডিউসারের ভেতরে টোটাল প্রাইস এবং টোটাল আইটেমস এই দুইটা ভ্যারিয়েবলকে অ্যাড করে দিতেছি ডাইরেক্টলি, এই দুইটা ভ্যারিয়েবল আমাদের ওই প্রপার্টিটাকে রিপ্লেস করে দিবে অটোমেটিক্যালি, এবং আমাদের এখানে স্পেসিফাই করার দরকার নাই। যেমনটা আমি ডাটার জন্য করছিলাম, ডাটা কোলন একটা এমটি ব্র্যাকেট, অমনভাবে এখানে টোটাল প্রাইস কোলন টোটাল প্রাইস লেখার কোনো দরকার নেই, এটা অটোমেটিক্যালি রিপ্লেস হয়ে যাবে। এবং আমরা যদি এটা আমাদের পেজটাকে রিলোড করি, সবকিছু ঠিকঠাক হয়ে থাকার কথা, এবং এখন আমাদের এই বাটনের সাথে আমাদের এই অ্যাকশনটাকে
কানেক্ট করতে হবে। সো কার্ট কন্টেইনারে চলে আসবো, একেবারে নিচের দিকে গিয়ে আমি এখানে বাটনটাকে দেখতে পারতেছি এবং আমি এই বাটনের জন্য একটা অন ক্লিক অ্যাট্রিবিউটকে এখানে অ্যাড করে দিতে পারি। সো অন ক্লিক এবং এটার ভেতরে আমি একটা ফাংশনকে অ্যাড করে দিতে পারি। তো চাইলে এখানে আমি সিম্পলি একটা অ্যারো ফাংশন এবং এই ফাংশনের ভেতরে আমি ডিসপ্যাচ ফাংশনটাকে কল করব এবং এটার ভেতরে একটা অবজেক্টকে দিতে হবে এবং একটা টাইপ অ্যাট্রিবিউট লাগবে। আমাদের যে টাইপটা সেটা হবে ক্লিয়ার কার্ড টাইপের এবং ভ্যারিয়েবলটাকে দিয়ে দিলাম এবং এই ক্ষেত্রে আমাদের কোনো পেলোডের আপাতত দরকার নাই, কারণ আমরা কোনো কিছুকেই এখানে পাঠাবো না। এবং রিলোড করার পর আমি যদি ক্লিয়ার কার্টে ক্লিক করি তাহলে দেখবো আমাদের সকল আইটেম গায়েব হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি একটু কথা বলি আপনাদের সাথে। এই জিনিসটা একটু ম্যাজিকের মতোই কাজ করতেছে, রাইট? আপনি জাস্ট রিডিউসারে একটা অ্যাকশন হ্যান্ডেলকে দিয়ে দিলেন, চেকিং করলেন এবং আপনার স্টেটটাকে আপডেট করলেন এবং আপডেট করার পর আপনি ডিসপ্যাচ ফাংশনটাকে যখন আপনার কার্ট কন্টেইনারে কল করে দিলেন, বাটন ক্লিকের সাথে যখন সেটা কল হইলো, সাথে সাথে সকল কিছু আপডেট হয়ে গেল। সেই না জিনিসটা? কিন্তু যদি একটু ভালোভাবে আপনারা খেয়াল করেন তাহলে এই সকল জিনিসই ইন্টারনালি কানেক্টেড, কারণ আমাদের এই ইনিশিয়াল স্টেটটাতে আমরা সকল স্টেটকে রাখতেছি। আমরা যখন ইউজ রিডিউসার হুকটাকে ব্যবহার করতেছি, এটা আমাদের রিডিউসার ফাংশনটা যেটা আমি reducer.js এ রাখছিলাম সেটার সাথে আমাদের ইনিশিয়াল স্টেটটাকে কানেক্ট করে দিতেছে, একেবারে বাইন্ড করে দিতেছে। যখনই আমরা ডিসপ্যাচ ফাংশনটাকে কল করব ঠিক তখনই এটা ওই রিডিউসার ফাংশনটাকে অটোমেটিক্যালি কল করবে এবং এটা কাজ করতেছে। এবং এই সকল কিছুই হইতেছে কিসের মাধ্যমে? কনটেক্সট এপিআই এবং ইউজ রিডিউসারের মাধ্যমে। আমি কনটেক্সট এপিআই এর ভেতরে যে প্রোভাইডার কম্পোনেন্টটা আছে সেটার ভ্যালু অ্যাট্রিবিউটে স্টেটটাকে জাস্ট স্প্রেড করে দিছি এবং আমাদের ডিসপ্যাচ ফাংশনটাকে পাঠায় দিছি এবং বাকি জিনিসপাতি সামহাও একই সাথে ঠিকভাবে কাজ করতেছে। এই জিনিসটা বুঝতে অনেক সময় লাগে। আমি জানি না আপনারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারতেছেন কিনা, কিন্তু আমার জন্য এই জিনিসটা বুঝা ওঠাটা এবং মাথার ভেতরে সেটার একটা মাইন্ড ম্যাপ তৈরি করাটা খুবই টাফ ছিল। আমি শুরুতে এই কার্ড ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট একেবারেই করতে পারতাম না, কারণ আমার কাছে এটা করাটা খুবই হ্যাসেলপূর্ণ লাগতো। কিন্তু এখন যখন আমি এই ইউজ রিডিউসার হুকের ব্যাপারে জানি, রিডাক্স টুল ক্যাটের ব্যাপারে জানি এবং সাথে সাথে আমার সেই ডিপ আন্ডারস্ট্যান্ডিংটা আছে ইউজ স্টেট হুকের ব্যাপারে, কনটেক্সট এপিআই এর ব্যাপারে, তারপর যে আমি এখন এটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারতেছি যে রিডিউসারটা কেন এত গুরুত্বপূর্ণ ছিল। এবং আমি আপনাদেরকে হেভিলি রেকমেন্ড করব যে ভাই, যদি আপনারা না বুঝে থাকেন এই ভিডিওটা শুরু থেকে দেখেও যদি না বুঝে থাকেন, অথবা আমাদের এই রিডিউসারের সেকশনটা যদি বুঝে না থাকেন, তাহলে আরেকবার ফেরত যান, ভালোভাবে একটু বুঝেন। আমি ইচ্ছাকৃতভাবেই এই প্রজেক্টটা আপনাদেরকে পুরোটা দেখাইতেছি না। আমি এখানে স্টাইলিং বাদ দিছি, আমি এখানে অনেকগুলো লজিক ইমপ্লিমেন্ট করার সময় খুব দ্রুত চাইতেছি, লাইন টু লাইন বুঝাইতেছি না এবং আমি মাঝে মধ্যে কোথায় টাইপ করতেছি ওইটাও আমি বলতেছি না, বিকজ I want you all to try it yourself. লজিকটাকে ভালোভাবে বুঝেন, প্লেসমেন্টটা আপনারা নিজেরা করে নিতে পারবেন, আমার কাছে এটা মনে হয়। সো ভিডিও সিরিজটা যদি ফলো না করে থাকেন একেবারে শুরু থেকে, আই উইল হেভিলি রেকমেন্ড যে ভাই একটু ফেরত যান এবং গিয়ে এই ভিডিও সিরিজের একেবারে শুরু থেকে শুরু করেন। এই সকল জিনিসগুলাই আমি একেবারে স্টেপ বাই স্টেপ এই পর্যন্ত বুঝাইছি এবং আমি ট্রাস্ট করি যে যদি আপনারা এই ভিডিও সিরিজটা এত দিন পর্যন্ত ফলো করে থাকেন, অলমোস্ট 95টা ভিডিও পর্যন্ত ফলো করে থাকেন, তাহলে খুব সম্ভবত আপনারা এগুলো নিজে থেকেই ফিগার আউট করে ফেলতে পারবেন। সো আমারে দোষ দেন না ভাই, প্লিজ আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন। আমি গত 3টা ভিডিওতে জানি যে কিছু ভুল ত্রুটি করছি, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ গাইজ ইনাফ যেন আপনারা নিজেরা ওইটাকে ট্রাই করতে পারেন, এক্সপেরিমেন্ট করতে পারেন এবং লজিকগুলাও বুঝতে পারেন। সো এখানে আমি আমাদের কার্ডটাকে কমপ্লিটলি খালি করে দিলাম। এখন কার্ডটাকে কমপ্লিটলি খালি করলেই তো হবে না, আমি এখানে এই টোটালটাও দেখতে চাই না, সাথে সাথে ক্লিয়ার কার্ড লেখাটাও এখানে আছে। সো এগুলোকেও একটু লজিক্যালি সরানো উচিত। তার আগে আমি reducer.js এ আসবো এবং এখানে আমি মাত্রই খেয়াল করলাম যে আমি রিটার্ন করে রাখছি স্টেটকে বাই ডিফল্ট। এখানে আমি রিটার্ন করতে চাই না, আমি এখানে একটা এররকে থ্রো করতে চাই, কারণ
এমন কোনো অ্যাকশন যদি আসে যেটা আমাদের এই রিডিউসারে হ্যান্ডেল করা হইতেছে না, তাহলে যেন আমি এই এররটা শো করি ইনস্টেড অফ আপডেটিং মাই স্টেট। তো এর থেকে বেটার হবে সিম্পলি এই রিটার্ন স্টেটমেন্টের বদলে এখানে জাস্ট নিউ এররকে থ্রো করে দেওয়া। সো থ্রো কিওয়ার্ডটাকে ব্যবহার করব, তারপর নিউ এরর ক্লাসটাকে দিয়ে দিলাম ব্র্যাকেটের ভেতরে ব্যাকটিক নো ম্যাচিং TCHING অ্যাকশন টাইপ কোলন দিয়ে আমি আমাদের অ্যাকশনের টাইপটাকে এখানে দিয়ে দিতে পারি। সো একটা ডলার সাইনকে দিয়ে দিব ব্র্যাকেট, সেটার ভেতরে আমাদের টাইপটাকে আমি এখানে পাস করে দিলাম। ব্যাকটিকটা ক্লোজ করতে হবে এবং এতটুকু হয়ে যাওয়ার পর আমরা এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে কোনো এররকে দেখতে পারবো না, এবং ক্লিয়ার কার্টে যদি ক্লিক করি তাহলে সবকিছু এখন ঠিকঠাকভাবে কাজ করতেছে। লাস্টলি আমি কার্ট কন্টেইনারে এসে এখানে জাস্ট একটু লজিক্যাল চেকিং করব যে আমাদের কোনো আইটেম আছে কি নাই। যদি আইটেম থাকে তাহলে একটা অ্যালার্ম এখানে শো করবে অথবা অ্যালার্ট বক্সকে এখানে শো করবে, আর যদি থাকে তাহলে সকল কিছু সুন্দরভাবেই এখানে রেন্ডার হবে। সো আমি আমাদের এই ন্যাপ বারের ঠিক নিচে একটা এক্সপ্রেশনের ভেতরে চেক করব আমাদের ডাটার লেন্থটা কত। সো ডাটা ডট লেন্থ এটা যদি 0 হয় তাহলে আমি একটা টার্নারি অপারেটরের মাধ্যমে এখানে একটা সিম্পল ডিভকে রেন্ডার করতে পারি, যেই ডিভের ভেতরে লেখা থাকবে নো আইটেমস ইন দ্য কার্ট, অ্যান্ড এই ডিভের জন্য কিছু সুন্দর ক্লাস নেমকেও দিয়ে দিব। আমি টেক্সট দিয়ে দিব সেন্টার, আমি মার্জিন বটম দিয়ে দিব 4, এর সাথে এটা হবে একটা অ্যালার্ট টাইপের বাক্স। সো এই কারণে এখানে আমি অ্যালার্ট ক্লাস নেমটাকে দিয়ে দিব এবং অ্যালার্টটা হবে ইনফো টাইপের। সো অ্যালার্ট ড্যাশ ইনফ্লো ক্লাস নেমটাকেও এখানে দিয়ে দিলাম, এবং আমাদের এখন এররটা দেখাবে কারণ আমি এখানে টার্নারি অপারেটর ব্যবহার করছি। তো আমাদের এই ডিভটার পরে অবশ্যই একটা কোলন দিয়ে আমাদের বাকি সকল জিনিসপাতিগুলোকে রেন্ডার করতে হবে। সো আমি এখান থেকে আমাদের আনঅর্ডার্ড লিস্ট সহ বাকি সবকিছুকে কাট করে নিব, কাট করে এই ব্র্যাকেটের ভেতরে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমরা একটা এরর দেখতে পারবো। এবং আপনাদের জন্য এখানে একটা কোয়েশ্চেন, এই এররটা কেন হইতেছে? আপনারা কি এই এররটা ফিক্স করতে পারবেন? খুবই সিম্পল একটা এরর, কেন হইতেছে জাস্ট একটু ভাবার চেষ্টা করেন। যদি সিরিজটা ফলো করে থাকেন তাহলে আমি এই জিনিসটা নিয়েই চরম লেভেলের একটা প্যারা খেয়েছিলাম এই সিরিজের শুরুর দিকে, তো আপনারা খুব সম্ভবত জানেন যে আসলে কি হইতেছে এখানে। তো ভিডিওটা পজ করে জাস্ট কিছুক্ষণ ভাবেন, এবং আশা করি ভিডিওটা পজ করে ভাবছেন। মেইন জিনিসটা হচ্ছে এটা যে আমরা কখনো মাল্টিপল JSX এলিমেন্টকে রিটার্ন করতে পারি না। আমি যখন আমাদের এই এক্সপ্রেশনের ভেতরে ডাটা ডট লেন্থটাকে চেক করতেছিলাম, তারপর টার্নারি অপারেটরের পর আমরা দুইটা জিনিসকে রিটার্ন করতে পারি। একটা হচ্ছে ট্রু হইলে কি হবে, আরেকটা হচ্ছে ফলস হইলে কি হবে। যেহেতু আমরা JSX কে রিটার্ন করতেছি সেহেতু ট্রু এর জন্য আমি জাস্ট একটা ডিভকে পাঠাইছি এবং এটা সেই ডিভটাকেই রেন্ডার করবে। কিন্তু যখন আমি ফলসের জন্য একটা JSX কে পাঠাইতে চাইতেছি সেখানে আসলে আনঅর্ডার্ড লিস্ট আছে, সাথে সাথে একটা HR ট্যাগ আছে, সাথে সাথে একটা ডিভ আছে, এবং সাথে সাথে একটা বাটনের জন্য আলাদা ডিভ আছে। তো এখানে আসলে রিয়েক্ট বুঝতে পারতেছে না যে আমাদের কোন ভ্যালুটা আসলে রেন্ডার করা উচিত। সো এটার জন্য আমরা ওই রুলটাকে একটু মনে করব যে JSX সবসময় রিটার্ন হবে জাস্ট একটা সিঙ্গেল এলিমেন্ট, একটা কম্পোনেন্টে রিটার্ন হবে, অথবা যে কোনো জায়গাতে JSX আপনি রিটার্ন করতে পারবেন জাস্ট একটা সিঙ্গেল ট্যাগের আকারে, এবং সেই ট্যাগের ভেতরে যা মনে চায় তা থাকতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু আমাদের এখানে ফলসের জন্য আমি মাল্টিপল ট্যাগস অথবা JSX এলিমেন্টসকে রিটার্ন করতেছি, সেহেতু এটা আমাদেরকে একটা এরর থ্রো করবে। সো এটার জন্য আমরা কি করতে পারি, একটা JSX ফ্র্যাগমেন্টকে দিয়ে আমাদের এই পুরোটাকে র্যাপ করে দিতে পারি, অথবা সিঙ্গেল একটা ডিভ ট্যাগের ভেতরেই আমি এই পুরোটাকে র্যাপ করে রিটার্ন করে দিতে পারি, তাহলেই হয়ে যায়। সো এখানে আমি জাস্ট একটা এমটি ট্যাগকে নিয়ে নিব যেটার ভেতরে কিচ্ছু লেখা থাকবে না, ডিভও না, কিচ্ছু না, এবং এটাকে বলা হয় একটা রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্ট। এবং এই রিঅ্যাক্ট ফ্র্যাগমেন্টের ভেতরে আমি আমাদের আনঅর্ডার্ড লিস্ট, বাটনের ট্যাগ, HR, তারপরে আমাদের টোটাল প্রাইসের ডিভটা পুরোটাকে কাট করে জাস্ট র্যাপ করে দিব, এবং র্যাপ করে দেওয়ার পর
আমি যদি একটু ওয়েট করি তাহলে এখানে আরেকটা এরর দেখাইতেছে যে এখানে 2টা ডিভ আছে। আই হ্যাভ নো আইডিয়া এখানে ডিভ আইলো কই থেকে। এই ডিভটারে এখান থেকে সরা দেই এরর যায় কিনা। হ্যাঁ যাইতেছে কিন্তু যাইতেছে না। ওকে, আমি কাট করার সময় একেবারে নিচের পুরা ডিভ নিয়ে কাট করছিলাম, সো এখানে একটা ডিভ ট্যাগকে অ্যাড করে দেওয়া উচিত এবং ডিভ ট্যাগটাকে অ্যাড করে দেওয়ার সাথে সাথে আমাদের সকল এরর চলে যাবে এবং আমাদের কার্ট যেহেতু এমটি সেহেতু এখানে আমরা সুন্দর একটা অ্যালার্টকে দেখতে পারবো। তো একবার রিলোড করলাম পেজ, ক্লিয়ার কার্ট বাটনে প্রেস করলাম এবং আমি এখানে নো আইটেমস ইন দ্য কার্ট লেখাটাকে দেখতে পারতেছি। আমাদের ক্লিয়ার কার্ট বাটনও চলে গেছে, সাথে সাথে টোটালের জন্য যে সেকশনটা ছিল সেটা চলে গেছে অ্যান্ড প্রোডাক্টসের জন্য যে সেকশন ছিল সেটাও চলে গেছে এবং এটার মাধ্যমে আমরা কিছু অনাকাঙ্ক্ষিত জিনিস থেকে দূরে থাকতে পারি। এবং এতটুকু হয়ে গেলে আমার মনে হয় আমি একটু স্যাটিসফাইড হব আমাদের এই ক্লিয়ার কার্ট বাটনটা ইমপ্লিমেন্টের উপরে। সো পরবর্তী ভিডিওতে আমরা আস্তে আস্তে বাকি ফাংশনালিটি গুলাকেও ইমপ্লিমেন্ট করা শুরু করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরের ভিডিওতে কথা হবে বয়স।